নমস্কার, বাংলার কথা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। বাংলার কথায় আজ দিল্লি দরবার, কারণ বাংলার কথায় আজ দিল্লি নিয়ে কথা হবে। কেন দিল্লি নিয়ে কথা হবে? এ রাজ্যে মানুষের ভোটে জিতে আসা শাসক দল রয়েছে, গঠনমূলক বিরোধিতা করার জন্য বিরোধী রাজনৈতিক দল রয়েছে। তারপরেও বাংলার কথা দিল্লিতে কেন হবে? রাজধানীর রাজপথে বাংলার রাজনীতি কেন থাকবে? কেন থাকবে সেটা রাজ্যের শাসক দল বলতে পারবে, সেটা বলতে পারবে রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপি। কারণ কদিন আগে আমরা দেখেছি বিজেপি নেতারা তারা দিল্লিতে গিয়েছেন, বারবার তারা দিল্লি দরবার করেছেন। দিল্লিতে তারা গিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে। আইনের শাসন চলছে না এ রাজ্যে, সে কথা বারবার করে বলে এসেছেন। এখন এ রাজ্যের শাসক দল তৃণমূল, সেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও দিল্লিতে, এবং দিল্লিতে সাংসদদের নিয়ে তিনি বৈঠক করছেন, তৃণমূল সাংসদ যারা রয়েছেন তাদের নিয়ে, এবং তারাও দরবার করছেন বকেয়া, যে বকেয়া রয়েছে রাজ্যের, সেই বকেয়ার দাবিতে তারা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গেও দেখা করবেন। কিন্তু দরবার দিল্লিতে গিয়ে কেন করতে হচ্ছে? বাংলার রাজনীতি দিল্লিতে কেন দিশা দেখাচ্ছে? সেসব জানার চেষ্টা করবো। প্রদীপ্ত মুখার্জি আমার সঙ্গে রয়েছেন, তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন। আমার সঙ্গে রয়েছেন অরিন্দম গাঙ্গুলি, কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন। এবং আমার সঙ্গে রয়েছেন দেবাশিস চৌধুরী, বিজেপির প্রতিনিধিত্ব করছেন। আমি তিনজনের সঙ্গে এই কথা বলবো, তবে তার আগে আপনাদের চট করে একটু দেখিয়ে রাখতে চাইব সরাসরি এই মুহূর্তে তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কুণাল ঘোষ। শুনবো কি বলছেন। ধন্যবাদ জানাচ্ছে, পাশাপাশি পুলিশের কাছে অনুরোধ করছে, সিআইডির কাছে অনুরোধ করছে যে একে কারা আনলো, কারা যাতায়াত করালো, কারা সেফ প্যাসেজ দিয়ে নিয়ে গেল, এই রিভলভারটা তাকে কে দিল, রিভলভার চক্রে আর কে কে আছে। মুঙ্গের চক্র চালাচ্ছে বিজেপি এখানে, মুঙ্গের ক্রিমিনাল চক্র চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি এখানে। ওখান থেকে জেনারেট করিয়ে বিভিন্ন জায়গায় গন্ডগোল করার জন্য পাঠাচ্ছে। ফলে এই চক্রে যারা আছে, বড় নেতা থাকতে পারে, মাঝারি নেতা থাকতে পারে, স্থানীয় নেতা থাকতে পারে, এদের প্রত্যেককে আইডেন্টিফাই করে পুলিশ গ্রেফতার করুক। শুভেন্দু অধিকারী আজকে ওই শিবপুর বা রিষড়াত এলাকাকে কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়ার কথা বলেছেন। আমি তো আবার বলছি, কারা কেন্দ্রীয় বাহিনী চাইছে? শুভেন্দু বাহিনী চাইছে? ওই শুভেন্দু, সুকান্ত, দিলীপ বাবু, লকেট, এরা? আরে ওরা তো ওই জন্যেই এই লোকগুলোকে আনছে। এ তো বিজেপির লোক। ওরা তো এই কথাগুলো, কেন্দ্রের টিম আসুক, কেন্দ্রের বাহিনী আসুক, এই জমি তৈরির জন্যই তো এদের পাঠাচ্ছে বন্দুক দিয়ে। যাও গুলি চালাও, যাও গন্ডগোল করো, যাও হাঙ্গামা করো, যাতে আমরা কেন্দ্রীয় বাহিনী চাই বলতে পারি। এটা বলো। এইটার জন্য সাজিয়ে দেখতে হবে এর পেছনে আবার দিল্লিরও অ্যাসাইনমেন্ট আছে কিনা, যে অন্যভাবে করা যাচ্ছে না। ফলে তোমরা কি ওখানে গন্ডগোল করো, আমরা 2-3টে রাজ্যকে বলে দিচ্ছি তোমাদের সাপোর্ট করবে, সহযোগিতা করবে। এটাও তদন্ত সাপেক্ষ, যেটা অভিষেক বলেছেন। দিল্লির বৈঠকের পর সেখান থেকে কোনো অ্যাসাইনমেন্ট হয়েছে কিনা। তো ফলে এই দিলীপ ঘোষ বা লকেট চ্যাটার্জি বা সুকান্ত মজুমদার বা নারদা শুভেন্দু, এরা যে দাবি করছে কেন্দ্রীয় বাহিনী পাঠাও, তো তার জমি তৈরির জন্যই তো এই ছেলেগুলোকে বন্দুক দিয়ে পাঠাচ্ছে। তো ফলে এরা হচ্ছে এই চিত্রনাট্যের অঙ্গ। শুভেন্দুরা হচ্ছে প্রম্পটার, এরা হচ্ছে অভিনেতা। শুভেন্দুরা পর্দার আড়াল থেকে বলছে এ মঞ্চে অভিনয় করছে। একই নাটকের গ্রুপের, আপনি মঞ্চে দেখছেন একে, পর্দার পেছন থেকে সংলাপ বলে দিচ্ছে শুভেন্দুরা, প্রম্পটার। ফলে আমরা পরিষ্কার বলছি, বিজেপির চক্রান্ত, এবং এদের প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। আমি একবারে উত্তর দিয়েছি গোটা বিষয়টা, যে এই যে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার যারা কেন্দ্রের হস্তক্ষেপ বা কেন্দ্রীয় বাহিনী চাইছে, তারা তো এইটার জন্যই এই সুমিত শকে ব্যবহার করছে, বা সুমিত শর মতো ছেলেদের ব্যবহার করেছে, যার বাড়ি মালিবাজগড়া থানা, এবং ধরা পড়ছে মুঙ্গের থেকে। মুঙ্গেরেও আর একটা বাড়ি আছে, কারুর যাতায়াত করে, হাতে অস্ত্র। এদেরকে দিয়ে গন্ডগোল করাচ্ছে যাতে বিজেপির নেতাদের বিবৃতি দেওয়ার মঞ্চ তৈরি হয়। এরা গুলি চালাবে, এরা দাঙ্গা লাগাবার চেষ্টা করবে, এরা নিরীহ ফলওয়ালাদের দোকান ভেঙে দিয়ে আগুন জ্বালিয়ে দেবে। আর শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা স্টেটমেন্ট দেবেন বাংলা অশান্ত, কেন্দ্রীয় বাহিনী আসুক। ফলে এই ছেলেটি হচ্ছে বিজেপির চক্রান্তের প্রতীক, যে বিজেপির মুখোশ খুলে যাচ্ছে। বিজেপি
সম্পূর্ণভাবে এই চক্রান্তে জড়িত। শুভেন্দু অধিকারী বলছেন যে অনেক রাজ্যপালকে দেখেছি, তবে আজকের দিনে গোপালকৃষ্ণ গান্ধী এবং ধনকরের ভূমিকা সরাসরি। শুভেন্দু অধিকারী রাজভবনটাকে জগদীপ ধনকরের সময় নিজের জেঠুর বাড়ি ভেবেছিলেন, যখন তখন ঢুকতেন, উঠোনে হামাগুড়ি দিয়ে খেলাধুলো করতেন। এখন ডক্টর সিভি আনন্দ বোস তিনি ওই জগদীপ ধনকরের মতো এখনো পর্যন্ত তিনি ওই ধরনের পার্টি অফিস হতে দেননি। সেই কারণেই শুভেন্দু অধিকারীরা এত ছটফট করছে, কারণ ওদের সঙ্গে জনগণের সম্পর্ক নেই। ওদের কখনো মুঙ্গের থেকে ক্রিমিনাল লাগবে, আর কখনো অন্য জায়গা থেকে রাজ্যপাল লাগবে। এই দিয়ে তো ওপরে রাজ্যপাল, নিচে ক্রিমিনাল, এই দিয়েই তো রাজনীতি করছে শুভেন্দুরা। ফলে রাজ্যপাল যদি পছন্দ মতো না হয়, তাহলে তারা রাজ্যপালকেও আক্রমণ করতে ছাড়ছে না। রাজ্যপাল ডক্টর বোস তিনি এখনো পর্যন্ত কিন্তু জগদীপ ধনকরের মতো চক্ষু লজ্জাহীন বিজেপির এজেন্টপনা করেননি। তো সেটা ওদের অসুবিধা হচ্ছে, কারণ রাজভবনটাকে তো ওরা পার্টি অফিস হিসেবে জেনে এসেছে। রাজভবনটাকে তো বিজেপি নিজেদের পার্টি অফিস হিসেবে জেনে এসেছে। তো সেটা অসুবিধা হচ্ছে বলেই শুভেন্দু অধিকারীদের ফিশ আউট অফ ওয়াটার টাইপের। ওরা হবে মাথার উপর একটা রাজ্যপাল থাকবে যে ওদের হয়ে চালিয়ে যাবে, আর নিচে মুঙ্গের থেকে আসা ক্রিমিনাল থাকবে যারা। দিল্লি দরবার নিয়ে কথা হচ্ছে, আর দিল্লি থেকে খোঁজ নেওয়া হচ্ছে এ রাজ্যের শিবপুরে কি হয়েছিল রিষড়ায় জানতে চাইল স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী জানতে চেয়েছেন কি হয়েছে শিবপুরে, কি হয়েছে রিষড়ায়। রাজীব নয়াদিল্লি থেকে প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রাজীব, কি খবর রয়েছে দিল্লি থেকে? এখন দেখো, এই মুহূর্তের বড় খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। হাওড়ার শিবপুর এবং হুগলির রিষড়ায় যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা ঠিক কি ঘটেছে এবং কেন ঘটেছে, সরকার কি ব্যবস্থা নিয়েছে, এই বিষয়ক পূর্ণাঙ্গ রিপোর্ট রাজ্য সরকারের কাছে তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে চিঠি লিখেছেন, এবং আরো একটি বিষয়, তা হলো যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, এবং লকেট চট্টোপাধ্যায় গতকাল চিঠি লিখেছেন, তারা দেখা করতে চেয়েছেন। এই অভিযোগ যখন জমা পড়েছে, রাজ্যে হিংসা ছড়াচ্ছে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি বিঘ্ন হচ্ছে, তার প্রেক্ষিতেই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে, এবং রাজ্য সরকারের রিপোর্ট পাওয়ার পর কেন্দ্রীয় সরকার পরবর্তী পদক্ষেপ করবে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। ধন্যবাদ। দিল্লি জানতে চাইছে এ রাজ্যে কি হয়েছে। প্রথমে একবার প্রদীপ্তর কাছে জানতে চাইবো। প্রদীপ্ত, দিল্লি থেকে জানতে চাইছে এ রাজ্যের কাছে কি হয়েছে। দিল্লিতে দরবার করছেন বিজেপি নেতারা, দিল্লিতে দরবার করছেন তৃণমূল নেতারাও গিয়ে। কেন দরবার করছেন? কেউ বলছেন বঞ্চনা হয়েছে, সেই বঞ্চনার আমাদের যে টাকা, প্রাপ্য টাকা ফেরত দাও। কেউ বলছেন রাজ্যের অশান্তি যা হচ্ছে তাতে কেন্দ্র হস্তক্ষেপ না করলে হবে না। কেন দিল্লি পর্যন্ত যেতে হচ্ছে? কেন দিল্লিকে হস্তক্ষেপ করতে হচ্ছে? একদিকে দিল্লির তরফ থেকে বঞ্চনার অভিযোগ, যেটা তুমি বলে দিলে অতনু, খুব পরিষ্কারভাবে আমরা তার হিসাব পাঠিয়ে দিয়েছি, শ্বেতপত্র প্রকাশ করেছি, যাবতীয় তথ্য মানুষের কাছে রয়েছে যে কিভাবে 100 দিনের 7,000 কোটি টাকা বাকি, আমাদের আবাস যোজনায় 8,200 কোটি টাকার বেশি বাকি, এইভাবে 1 লক্ষ কোটি টাকার উপর বাকি আমাদের রাজ্যে। সেটার হিসাব আমরা তুলে দিয়েছি। আমাদের দরবার করতে হবে, কারণ এটা তো আমার টাকা নয় বা আমাদের কেন্দ্র সরকারের কারুর টাকা, জনগণের টাকা, জনগণের কাছে পৌঁছানোর জন্য। বিজেপি নেতারা বারবার দিল্লি দরবার করছেন কেন? এবার দ্বিতীয় যে প্রসঙ্গটা, বিজেপি নেতারা দিল্লিতে দরবার করছে কারণ বুথ সংগঠনে 2 জন করে প্রতিনিধি দেওয়ার যাদের ক্ষমতা নেই, তারা ভাবছে একদিকে রাজভবনকে ব্যবহার করার চেষ্টা করার জায়গা, আর এক জায়গায় হচ্ছে কেন্দ্রীয় সরকার আমাদের রয়েছে তাদের ব্যবহার করা। অর্থাৎ দুটো প্রাতিষ্ঠানিক ক্ষেত্রকে ব্যবহার করে জনগণকে বিপদে ফেলে, অর্থাৎ জনগণের প্রাপ্য তার কাছে না পাইয়ে দিয়ে আমরা কোনোভাবে মানুষকে বিপদে ফেলে সঙ্গে সঙ্গে অশান্তি। রাজ্য বিজেপির সংগঠন কি দুর্বল, যার জন্য বারবার কেন্দ্রের উপর ভরসা করতে হচ্ছে? না, কেন্দ্রের উপরে ভরসা করার বিষয় নয়। ও একটা মানে ফেডারেল স্ট্রাকচারে একটা আমাদের যেটা কনস্টিটিউশনাল স্ট্রাকচার, সেখানে একটা রাজ্য সরকার যদি সে মাইন্ডসেট করে নেয় যে সে অ্যান্টি পিপল হয়ে যাবে, একটা কোনো রাজ্য সরকার যদি অ্যান্টি পিপল হয়ে যায়, অ্যান্টি
স্টেট হয়ে যায়, দিস গভর্নমেন্ট ইজ অ্যান্টি ওয়েস্ট বেঙ্গল, দিস গভর্নমেন্ট ইজ অ্যান্টি দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল, তখন একটা বিরোধী দল হিসেবে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমাদের 70-75 মতন আমাদের এমএলএ আছে, আর আমাদের দলই কেন্দ্রের সরকারে আছে। তো এটা আমাদের দল কেন্দ্রের সরকারে না থাকলেও একটা রেসপন্সিবল অপোজিশন পার্টি হিসেবে পশ্চিমবাংলার মানুষের কথা, তারা যেই বিভ্রান্তিতে আছে, যে দুঃখ কষ্টে আছে, আমরা স্ক্যামের পর স্ক্যাম দেখছি, ডিএ নেই, চাকরির মধ্যে দুর্নীতি, টাকা নয়ছে হচ্ছে, কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে, এইগুলো স্ক্যামের অভিযোগ তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে। হ্যাঁ সেটা ঠিক আছে, থাকতেই পারে, সবার বিরোধী থাকতে পারে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ তো দেখছে এই সরকার কিভাবে চলছে, এই সরকার কিভাবে টাকা লুট করছে, পুরো শিক্ষা দপ্তর জেলে, রেল শিক্ষা মন্ত্রী থেকে শুরু করে সবাই জেলে। দেবাশিস দা, মানুষ দেখছে, মানুষই তো ভোট দেয়, মানুষই তো ভোট দেবে, মানুষই ঠিক মানুষকে নির্বাচন করবে, মানুষের উপর কি তাহলে বঙ্গ বিজেপির আস্থা নেই? না, মানুষকে ভোট করতে দিলে তো মানুষ ভোট করবে, এটা আপনিও জানেন, সাংবাদিক হিসেবে আপনারা জানেন, আপনাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে। পঞ্চায়েত ভোটে বোমবাজি, লোকসভা ভোটে বোমবাজি, বিধানসভা ভোটে বোমবাজি, আমরা তো দেখেওছিলাম দেবাশিস দা, ঠিক আমরা তো এটাও দেখেছিলাম 2021-এ 8 দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছিল, মানুষ ভোট দিতে পারেনি। মানুষকে ভোট দেওয়ার অধিকার সে কত কষ্ট করে কেড়ে নিতে হয়েছে। সাগরদিঘিতে কংগ্রেসের লিডার নিজে বলছেন, কেন্দ্রীয় বাহিনীকে সাধুবাদ জানাচ্ছে, সাগরদিঘিতে ভোট হতে পেরেছে। তাহলে দেখুন, এটা তো মানে মানে যে জেগে আছে তাকে তো ঘুমের ভান যে করবে তাকে তো জাগানো যাবে না, জাগা মানুষকে জাগানো যাবে না। আপনার প্রশ্ন করার কথা আপনি করছেন, কিন্তু আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে পশ্চিমবাংলার আজকে পরিস্থিতি কি। এমত অবস্থায় কেন্দ্র সরকারের কাছে যদি আমরা না যাই, যদি একটা হায়ার অথরিটির কাছে যদি আমরা অ্যাপিল না করি, তাহলে কি হবে? ছোট ছোট কাজের জন্য ক্যালকাটা হাইকোর্ট যেতে হচ্ছে, ছোট ছোট কাজের জন্য সুপ্রিম কোর্ট যেতে হচ্ছে, মানুষের দৈনন্দিন কাজের জন্য কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। তো প্রশাসন কোথায়? ঠিক দেবাশিস দা, আপনার কথা শুনবো। রাজনীতি করার জন্য দিল্লি দরবার, নাকি রাজ্যের কথা ভেবে দিল্লি দরবার বিজেপি নেতাদের, কি মনে হয়? না, ঘটনা হচ্ছে, তুমি বিজেপির কথা ছাড়ো, আগে মমতা ব্যানার্জির কথায় এসো। মমতা ব্যানার্জি বেসিক্যালি খেন্তি পিসি হয়ে গেছেন, সেই কারণে এখন দিল্লি ফিল্লি যাচ্ছে। ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাননি, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন, এবং বিজেপি নেতারা দিল্লি গিয়েছেন। সেই কথাটাই বলছি, যেটা বলছে তৃণমূল দিল্লিতে যাবে, গিয়ে দরবার করবে। না, আমি বলছি বিজেপি নেতারা, না, আমার প্রশ্নটার উত্তরই আগে আমি চাইবো, কারণ আমরা বিরতিতে যাবো, প্লিজ। বিজেপি নেতারা দিল্লিতে গিয়েছেন দরবার করতে, তারা কি রাজ্যের কথা ভেবে নাকি রাজনৈতিক বাধ্যকতার জায়গা থেকে? দেখো, ঘটনা হচ্ছে, বিজেপির যে রাজভবন আর দিল্লি নির্ভরতা, সেই কথা তো আর আমি বলছি না, সেই কথা বিজেপির নেতৃত্বই বলেছে। আর বিজেপির নেতৃত্ব যদি অবজারভেশনটা ঠিকঠাক করতো পশ্চিমবঙ্গে, তাহলে আজকে তৃণমূলকেও দিল্লি হতো না, বিজেপিকেও দিল্লিতে যেতে হতো না। বিজেপির সমস্যাটা হয়েছে, বিজেপি চোরকে বলছে চুরি করতে আর গেরস্থকে বলছে সাবধান হতে। তৃণমূলকে চুরি করার সুযোগ করে দিয়েছে, আর আজকে বলছে আমরা খুব সাধু, আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, ওর জন্য দিল্লির দরবার। তৃণমূল যদি চোরই হয়ে থাকে, তাহলে দিল্লিতে দরবার করার কথা কংগ্রেস কেন ভাবছে না? সেখানে বিজেপি সরকার আছে বলে না, কোথায় বলছি, আমরা তো বরাবর বলছি, আমাদের নেতৃত্বও বিভিন্ন সময় বলেছে। দেখো, পশ্চিমবঙ্গের মানুষ 100 দিনের কাজের টাকা পাবে, এটা তাদের হকের অধিকার। এই টাকা যদি দুর্নীতির দায়ে বন্ধ হয়ে যায়, তাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত। আর আমরা কংগ্রেসের পক্ষ থেকে বারবার করে বলছি, এর দায় তো আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নয়। সেই কারণে আমরা অবজারভারের কথাটা বলছি, যে অবজারভেশনটা যদি ঠিকঠাক হতো, তাহলে না চুরি করার সুযোগটা পেত, আর না আজকে এইভাবে টাকা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের টাকাটা বন্ধ হয়ে। আমি শুনবো একটা বিরতি নিতে হবে, প্লিজ। একটা বিরতি, আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, সঙ্গে থাকুন। একটা সরকার, নির্বাচিত সরকার, তারা তাদের মতো করে রাজ্যটাকে সামলাচ্ছে, সেটা পছন্দ নাই হতে পারে বিরোধীদের। রাজনৈতিক বাধ্যকতার কথা ছেড়েও দিলাম, গঠনমূলক বিরোধিতার কথা তো বলেছিলেন। সেই গঠনমূলক বিরোধিতার জায়গা থেকে কেন্দ্রের কাছে কেন বারবার যেতে হচ্ছে, কেন দিল্লি যেতে হচ্ছে? আমি এই প্রশ্নের জায়গাটা ধরার চেষ্টা করছি বারবার। দেবাশিসদার কাছে আমার প্রশ্নটা ঠিক ওটাই, যে গঠনমূলক বিরোধিতা করার জন্য আজ শুভেন্দু অধিকারীকে দেখছি, আমরা সুকান্ত মজুমদারকে দেখছি, লকেট চট্টোপাধ্যায়কে দেখছি, তারা যাচ্ছেন, মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কাছে পৌঁছচ্ছেন। মানুষের উপর ভরসা নেই, এই যে তারা যাচ্ছেন, তারপর জন্য তো তারা ভোট দেবে মানুষকে, তাহলে তারা কেন দিল্লিতে যেতে হচ্ছে? দুটোর পরিপন্থী, মানে আইদার ওর সিচুয়েশন তো না। মানুষের কাছে যাওয়া মানে যে আমরা কেন্দ্রের যে সরকার আছে, বিজেপি হোক যেই হোক, কেন্দ্রের সরকারকে আমরা যে অস্বীকার করব, সেটা তো হতে পারে না। যেরকম মানুষের কাছে যাওয়া হচ্ছে, মানুষের দুঃখ কষ্টের কথা, মানুষের কাছে না গেলে আমরা দিল্লি পৌঁছচ্ছি কী করে? এটা একটা আরকের পূরক। আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে আছে দল, মানুষের কাছ থেকে আমরা বুঝতে পারছি দুঃখ কষ্ট বেদনা, এবং মানুষের হাহাকারটা একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা বুঝতে পারছি, অনুধাবন করছি। সেই দুঃখ মানুষের কথাটাকে নিয়ে দিল্লি যাওয়া হচ্ছে, কেননা এই রাজ্য সরকার তো বয়রা হয়েছে, এ তো ডেফ, এ তো অন্ধ,
এ তো কোনো প্রকারের কোনো সুরাহা করছে না। মানুষের যে আমাদের দৈনন্দিন জীবনে যে কষ্টগুলো, সেগুলো তো কোনো সুরাহা করছে না। দেবাশিস দা শুনবো, দেবাশিস দা শুনবো। শুভেন্দু বাবু মানে মেজবাবু এলওপি মানুষের দুঃখ কষ্টের জন্য তার সভা থেকে লিখিয়ে নিলেন যে আবাস যোজনায় কি কি আমাদের দরকার আছে। আবাস যোজনার ফর্ম ফিল আপ করেন, কোথায় গেল সে আবাস যোজনা? তাহলে কে অ্যান্টি পিপল, কে অ্যান্টি স্টেট সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাদের দল দুর্নীতি করছে বলে ওরা অভিযোগ করছে। একটা শ্বেতপত্র প্রকাশ করে দেখাক, 153টা বেশি দল 2021 জানুয়ারি মাস থেকে এই অবধি এখানে এসছে। একটা রিপোর্টে ওই কেন্দ্রীয় বাহিনীর দল বলেছে যে আমরা দুর্নীতিতে যুক্ত, ক্যাগের রিপোর্টে বলেছে আমরা দুর্নীতির যুক্ত না। এরা কি করছে? এরা মানুষকে বিভ্রান্ত করছে, অ্যান্টি পিপল কথা বলছে, রিলিজিয়াস ফান্ডামেন্টালিজমকে প্রশ্রয় দিচ্ছে। না, সেটা অন্য প্রসঙ্গ, আমি এই প্রসঙ্গে যাবই না। আমার প্রশ্ন একটাই, দিল্লি যাচ্ছে বিজেপি, দিল্লি যাচ্ছে তৃণমূল, তাহলে বিজেপি যখন যাচ্ছে তখন সেটা রাজনীতিকরণ কেন করা হচ্ছে? তৃণমূল যখন যাচ্ছে, তৃণমূল তো দিল্লিতে যাওয়া মানে ভারতের কাছে আওয়াজ পৌঁছানো, বারবার দিল্লিতে পৌঁছানো, ধর্ণা দেওয়া। তৃণমূল সর্বভারতীয় দল হিসেবে নিজের পরিচিতি তৈরি করার জন্য তো দিল্লিতে যেতে পারে। এটার জন্য পরিস্থিতি করার জন্য দিল্লিতে দরকার নেই তৃণমূলের যাওয়ার। তৃণমূল যাচ্ছে মানুষের দাবি আদায়ের জন্য। মানুষের একটা পার্লামেন্ট আছে, যে পার্লামেন্টে যখন বিরোধী দলনেতা অরুণ জেটলি ছিলেন তখন সভা করতে দেননি, আজকে সরকারে আছে আজকেও কথা বলতে দেয় না। 1000টা কোশ্চেন বাতিল করে দিয়েছে, প্রধানমন্ত্রী রাজ্যসভার উত্তর দেন না, যেখানে পার্লামেন্টে কথা হওয়ার কথা সেখানে কথা বলতে দেন না। অন্যদিকে দাঁড়িয়ে থেকে আমরা যখন বারংবার গিরিরাজ সিং এর সঙ্গে আমরা বৈঠক করেছি, আমাদের সেই বৈঠকের কথা বলা হয় না। বিজেপি যেখানে আমি বলে দিই, শুনুন প্লিজ। 30 ঘন্টার বেশি ধর্ণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই ধর্ণার প্রায় 24 ঘন্টার মধ্যে দেখা গেল কেন্দ্র সবকিছু আছে, পদ্ধতি আছে। এবার সেই পদ্ধতির উপর তাহলে ভরসা নেই যে নতুন করে ধর্ণা দিল্লিতে যেতে হচ্ছে। 2021 সাল থেকে 100 দিনের টাকা বন্ধ করে রেখে দিয়েছে। 2018 সাল থেকে আবাস যোজনা বন্ধ করে রেখেছে। এটা ধর্ণাটাই পথ মনে হচ্ছে। ধর্ণাটা পথ ছাড়া কোথায় যাব আমরা আপিল করছি, আমরা বৈঠক করছি, আমরা শ্বেতপত্র প্রকাশ। ধর্ণাই পথ, তাই কলকাতার পর এবার দিল্লি। দেবাশিসদা খুব সংক্ষেপে, আমি অরিন্দমের রিঅ্যাকশন। দাদা কংগ্রেস দাদা বলবেন, কিন্তু এটা মানে আপনাদের প্ল্যাটফর্মটা তো প্রোপাগান্ডার জন্য ব্যবহার করা যাবে না। আমরা তো বারবার বলছি যে যদি রাজ্য সরকারের কোনো বিষয় থাকে, রাজ্য সরকার নিজের অ্যাকাউন্টস, নিজের অডিটেড অ্যাকাউন্টস সব কিছু কেন হোয়াইট পেপার, রাজ্য সরকার কেন নিজে হোয়াইট পেপার পাবলিশ করছে না? এতগুলো স্ক্যাম হচ্ছে, রাজ্য সরকার বলছে আমরা মন্ত্রীদের বাদ দিয়ে দিই, আমরা এটা করি, আমরা সেটা করি, সবাইকে শাস্তি দিই। তাহলে এই রাজ্য সরকার নিজের ব্যর্থতার একটা রিপোর্ট কার্ড, নিজের ব্যর্থতার একটা খসড়া পাবলিককে জানাক। কেন যাওয়া হচ্ছে দিল্লিতে, কত টাকা সত্যিকারের পাওনা আছে, কত টাকা দেয়নি। দেবাশিসদা, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আজ পর্যন্ত ভারতের স্বাধীনতার পর কোন রাজনৈতিক দল তাদের ব্যর্থতার শ্বেতপত্র প্রকাশ করেছে? আমাকে একটু বলবেন প্লিজ। না, নিজেদের যেটা মানে সাধুবাদ দিতে চাইছেন বা নিজেদের যেটা মানে খুব ভালো কাজ করেছে তারই শ্বেতপত্র প্রকাশিত করুক না। দেখো আমরাও চাই পশ্চিমবঙ্গের যে বকেয়া টাকা রয়েছে সেই টাকাটা পাক, কিন্তু তার পাশাপাশি আমি বলবো যে এই দিন আজকে দেখতেই হতো না যদি মমতা ব্যানার্জি ওই দিদিকে বলো প্রকল্প চালিয়ে যেতেন এবং তার ভিত্তিতে যেই অভিযোগগুলো আসছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আজকে একথা তো সত্যি পশ্চিমবঙ্গ সরকার হিসেব দিতে পারেনি, একথা সত্যি। আর যদি এটা হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের যে টাকা আটকে তার দায় পশ্চিমবঙ্গ সরকারের। আমরা বারবার করে বলছি যে পশ্চিমবঙ্গ সরকার হিসেব দিতে পারেননি, তারপরেও বঞ্চনার জন্য পশ্চিমবঙ্গ সরকার যদি পথে নামবেন বলে ঠিক করেন, বঞ্চনার অভিযোগে অধীর রঞ্জন চৌধুরী বলছেন তিনি পাশে রয়েছেন। হ্যাঁ, আমি বলছি তো পশ্চিমবঙ্গের স্বার্থে। আমি তোমার এখান থেকেই বললাম যে পশ্চিমবঙ্গের মানুষের টাকা, পশ্চিমবঙ্গের প্রকল্পের টাকা, সেই টাকা আসা উচিত পশ্চিমবঙ্গের বুকে। কিন্তু সেটা যদি আটকে যায় আমরা বারবার করে বলছি সরকারকে সতর্ক থাকতে হবে এবং তার পাশাপাশি অবজারভেশন, যেটা আমরা বলছি। দেখুন, রাজ্যের মানুষ ধর্ণা দিচ্ছে, বিভিন্ন কারণে ধর্ণা দিচ্ছে, কলকাতা বিভিন্ন ধর্ণা অবস্থান হচ্ছে। তো একটা দল যেটা শাসনে আছে, যেটা ক্ষমতায় আছে, রাজ্য সরকার, মানুষের ধর্ণা, মানুষের যে আন্দোলন,
সেটাকে ডাউন করার জন্য তার এগেনস্টে একটা রাজ্য সরকার ধর্নায় বসে যাবে, এটা কি ধরনের প্রশাসন? উত্তর দেওয়ার খুব পয়েন্ট আছে। না না, সংক্ষেপে ও 4 বার বলছে শাসক দল এখানে দুমান। আমার পরিষ্কার সময়টা দিয়েই বলছি যে আমাকে একটা শ্বেতপত্র ওরা প্রকাশ করে দেখা যে মিথ্যা প্রোপাগান্ডা এখানে করছে যে আমরা হিসাব দিইনি, 1 নম্বর। 2 নম্বর, আমরা শ্বেতপত্র প্রকাশ করছি কোথায় কত টাকা বাকি। সব থেকে বড় কথা, শুভেন্দু বাবু নিজে ওই 100 দিনের কাজের ফর্ম ফিল আপ করেছেন, তারপরে ওরা পারেনি। ফেলিয়ার, বিজেপি ফেলিয়ার। বেশ বেশ থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ। বাংলার কথা যেখানে শেষ করছি, বাংলার কথা দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 5টায়। বাংলায় কথা হবে, বাংলার কথা হবে।